তা আমি বলছিলাম যে, "তুমি একটু অপেক্ষা করো। ইটালিতে যখন স্পন্সরের ঘোষণা দিবে সরকার, তখন আমি তোমার জন্য এপ্লাই করব।" সোহরাব হোসেন ২০১২ সালে ইটালি পৌঁছানোর আগে ১০ মাস লিবিয়াতে ছিলেন। তার ছোট ভাই বিপ্লব হাসানও একই পথ ধরেছিলেন, কিন্তু মৃত্যুকূপে আটকে যায় তার জীবন। কিন্তু ওর সাথে আরো ৪ থেকে ৫ টা ছেলে এ ওই বোটে ছিল। কিন্তু তারা বেঁচে গেছে। যাওয়ার পরে তাদের কাছ থেকে আমরা ঘটনাটা শুনেছি যে, ওই আমার ছোট ভাই ওই বোটে ছিল এবং ওই ছোট ভাই মারা গেছে। সোহরাব টিকে গেছেন, তার ভাই পারেননি। তাই বলে ভূমধ্যসাগর নামের মৃত্যুকূপ পাড়ি দেয়া থেমে যায়নি। মিক্সড মাইগ্রেশন সেন্টারের হিসাবে প্রতি বছর ১৪,০০০ বাংলাদেশি লিবিয়া হয়ে ইটালিতে পৌঁছান। অবৈধ এই মানব পাচার ব্যবসার বাৎসরিক আকার প্রায় ২,৫০০ কোটি টাকা। ১৪ বা হয়তো ২০,০০০ মানুষ অত্যন্ত বিপজ্জনক ও ব্যয়বহুল অভিবাসন রুটটি ব্যবহার করেন। প্রশ্ন হচ্ছে, অনেক বাংলাদেশি এভাবে জীবনের ঝুঁকি কেন নিচ্ছেন? কারণ তাদের কাছে ইটালি এক স্বপ্ন। কারো প্রতিবেশী ইটালিতে, তাই পরিবারের চাপ আছে। আশা এমন যে টাকা সবকিছু বদলে দিতে পারে। তবে স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিতে পারে মুহূর্তেই। বিদেশমুখী সদস্যদের ঘিরে আশার বীজ বনে অনেক পরিবার। বাংলাদেশের অর্থনীতিও অনেকটাই নির্ভরশীল অভিবাসী কর্মীদের উপর। লিবিয়া হয়ে কেন অনেকে ইটালি পৌঁছাচ্ছেন সেটা বুঝতে শুরুতে আমাদের বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির বেশি। প্রতি বছর তাদের প্রায় ১০ লাখ বিদেশে কাজ করতে যান। তাদের বেশিরভাগই যান উপসাগরীয় দেশগুলোতে। কিছু মানুষের গন্তব্য ইউরোপ। তাদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিকে সচল রাখে। অনেক পরিবারের কাছে অভিবাসন কোনো ইচ্ছা নয়, বরং বেঁচে থাকার একমাত্র উপায়। বাংলাদেশ থেকে অভিবাসনের বেশ চাপ রয়েছে। এটি অবশ্যই একটি বিপুল জনগোষ্ঠীর দেশ এবং সেখানে চাকরি প্রার্থী সবার জন্য পর্যাপ্ত চাকরি নেই। ফলে সেখানে বিদেশে কাজ খোঁজার একটা দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। বাংলাদেশের গ্রামগুলোতে সাফল্যের গল্প দ্রুতই ছড়ায়। অমুকের প্রতিবেশী বাড়ি বানিয়েছে, তমুকের আত্মীয় দেশে টাকা পাঠায়। কোনো পরিবারের কেউ ইউরোপে পৌঁছালে তাদের মর্যাদা বেড়ে যায়। বাবার মৃত্যুর পর ২০২১ সালে দেশ ছাড়েন মোহাম্মদ শামীম গাজী। তার পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এক কথা বলতে গেলে হচ্ছে পারিবারিক সংকট ছিল এবং বাবা ছিল না। বাবা মৃত্যু। এরপরে আরকি ফ্যামিলির যে একটা ক্রাইসিস এর জন্যই আমার লিবিয়া আরকি আসার উদ্দেশ্য। এভাবে ইটালি যাত্রা ব্যয়বহুল। দালালরা লাখ লাখ টাকা নেয়। সেই টাকা জোগাতে অনেক পরিবার সম্পত্তি বিক্রি করে বা ঋণ নেয়। উন্নত ভবিষ্যতের আশায় তারা সবকিছু বাজি ধরে। আমি বাংলাদেশ থেকে লিবিয়াতে আমার কাছ থেকে দালাল নিয়েছিল ৪ লক্ষ টাকা। অনেকে অবশ্য শুরুতেই ইটালির কথা ভাবেন না, উপসাগরীয় কোনো দেশ বা লিবিয়ায় যান, কিন্তু পরে পরিকল্পনা বদলে যায়। আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল শনাক্ত করেছি। আমি বলতে চাচ্ছি অধিকাংশই পুরুষ এবং কর্মক্ষম বয়সী। তারা মূলত চাকরির জন্যই দেশান্তরী হচ্ছেন। তারা বাংলাদেশের গ্রাম এবং শহর সব জায়গা থেকেই আসছেন। আমরা তাদের বিভিন্ন প্রোফাইল শনাক্ত করতে পেরেছি। কখনো কখনো তাদের প্রোফাইলে পরিবর্তনও আসে। কেউ কেউ সত্যিই শুধু লিবিয়ার কাজ করার উদ্দেশ্যে আসেন। কেউ কেউ ইটালিতে আসার উদ্দেশ্যে লিবিয়ায় আসেন, কিংবা উপসাগরীয় কোনো দেশে কাজ করার আশা করেন এবং এক পর্যায়ে অন্যত্র যেতে চান। তারা এক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন, আর প্রথম ধাক্কাটা পান বেনগাজিতে পৌঁছানোর পর। লিবিয়ার উত্তরের শহর বেনগাজি দিয়ে অনেক বাংলাদেশির অনিয়মিত বা অবৈধ উপায়ে যাত্রা শুরু হয়। তারা দুবাই বা কায়রো হয়ে বিমানে বেনগাজি পৌঁছান তাদের বিবেচনায় কাজের অনুমতি সহ, কিন্তু সেখানে অবতরণের পর দেখেন ভিন্ন চিত্র। বেশ কৌতূহল উদ্দীপক ব্যাপার। তারা এই অবধি নিয়মিত অভিবাসী হিসেবে আসেন, বিমানে করে বিভিন্ন বিমানবন্দর এবং কাস্টমস অতিক্রম করেন। কিন্তু পূর্ব লিবিয়ায় পৌঁছানোর পর তাদের আটক করা হয় এবং আটক অবস্থায় তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতে পারে। ২০১২ সালে বেনগাজি পৌঁছান সোহরাব। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন এক দালাল তাকে মুক্ত করেন। তখন ১০ মাস লিবিয়া ছিলেন তিনি। আমি যখন ১ম একটা বাসায় আমাকে কাজ দিয়েছিল, আমি ৫ মাস কাজ করার পরে আমাকে বলছে বেতন এই মাসে দিবে, পরের মাসে দিব। কিন্তু আমি
মূলত বেতন চাইতে গেলে আমাকে মারতে আসে। ওখান থেকে আমি পালায়া যায় আরেকটা কাজ নিছি। ওই কাজটা মোটামুটি আমাকে 400 দিনার বেতন দিত। আমি ৮ ঘন্টা কাজ করার পরে আমাকে বেতন দিত। কিন্তু একসময় টাকা পয়সা যখন আমার কাছে ছিল তখন আমাদের সাথে যে লোকজন ছিল আমাদেরকে অনেক সময় লিবিরা রাস্তায় পাইলে হয়তো মারে, টাকা নিয়ে যেত, বাসায় বাসায় এসে আক্রমণ করত। গত ১৫ বছর ধরে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটি মূলত পূর্ব এবং পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়ে আছে। পূর্বাঞ্চলে সামরিক শাসন চলছে, পশ্চিমাঞ্চলে রয়েছে জাতিসংঘ স্বীকৃত সরকার। অধিকাংশ বাংলাদেশি শুরুতে পূর্বাঞ্চলে পৌঁছান, যার নিয়ন্ত্রণে রয়েছেন ফিল্ড মার্শাল খালিফা হাফতার এবং তথাকথিত লিবিয়ান ন্যাশনাল আর্মি। অভিবাসীরা এই অঞ্চলের কর্তৃপক্ষের ইস্যু করা আধা সরকারি অনুমতি নিয়ে আসেন। ধারণা করা হয় এটা সংশ্লিষ্ট শাসক গোষ্ঠীর আয়ের একটি উৎস এবং অভিবাসন ব্যবস্থাপনায় ইউর সঙ্গে সমঝোতায় সুবিধা পাওয়ার এক কৌশল। সেখান থেকে অনেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর আশায় লিবিয়ার পশ্চিমাঞ্চলে চলে যান, আর এই যাত্রায় নানা সশস্ত্র গ্রুপের কাছে বিক্রি হন তারা। গাজী অবশ্য লিবিয়ায় অল্প দিন ছিলেন, ১.৫ মাসের মতো। তাকে কেউ মারধর করেনি, তবে গাদাগাদি করে এক ঘরে থাকতে হয়েছিল। লিবিয়া এসে আপনার খাওয়ার সমস্যা ছিল এক, আর দ্বিতীয় হচ্ছে বন্দি রুম, যেটা বলে এক রুমের ভিতরে অনেকগুলো লোক ছিলাম, প্রায় ৩০ জনের মতো। এই ঘরগুলোকে গেম ঘর বলা হয়। নৌকায় যাত্রার আগে তাদেরকে এসব ঘরে রাখা হয়েছিল। এগুলোর কোনোটি গুদাম, কোনোটি কারাগার। এভাবে দালালদের কাছ থেকে সশস্ত্র গোষ্ঠীর হাতে চলে যান অভিবাসীরা। They interact with a range of actors. যাত্রাপথে বিভিন্ন who work গোষ্ঠীর together, সঙ্গে যোগাযোগ হয় তাদের। but not as গোষ্ঠীগুলোর one মধ্যে coherent যোগাযোগ আছে, তবে তারা network, but একই basically নেটওয়ার্কের different অন্তর্ভুক্ত নন, actors in different বরং networks বিভিন্ন that are নেটওয়ার্কের working বিভিন্ন together. পক্ষ একত্রে কাজ Such as করে, brokers, যেমন দালাল, পরিবহনকারী, transporters, সহায়তাকারী, facilitators, সশস্ত্র armed groups গোষ্ঠী also এবং controlling different লিবিয়ার বিভিন্ন parts অঞ্চল of the নিয়ন্ত্রণকারীরা। territory in এরপরে Libya. রয়েছে মানব And পাচারকারীরা, therefore যারা there are the নৌকায় smugglers who করে actually অভিবাসীদের organize ভূমধ্যসাগর the পাড়ি boat দিয়ে journeys, the ইটালিতে পাঠানোর Mediterranean ব্যবস্থা crossings করেন। to Italy. সব পক্ষ একে So it's অপরের quite a সঙ্গে যুক্ত। loosely connected chain of actors. অনেকের কাছে লিবিয়া এক ফাঁদ, সেখানে কাজ করতে গিয়ে পালাতে হয়। And then there's also a category who do come to এক Libya to ধরনের work, অভিবাসীরা try লিবিয়াতে and কাজ live করতে there for a আসেন, while and সেখানে make an বসবাসের earning, চেষ্টা করেন, কিন্তু but এক end up পর্যায়ে in সহিংসতা cycles বা of violence আটক or বা detention or জবরদস্তির extortion চক্রে in পড়েন। Libya, and at that point তখন তারা they দেশটি decide থেকে to want to পালাতে flee চান the এবং country মানব পাচারকারীদের and go to সহায়তায় Italy ইটালি as যাওয়াটা one একটা option, সুযোগ হিসেবে দেখা দেয়। facilitated by smugglers. সোহরাব যখন লিবিয়ায় ছিলেন তখন তার পরিবার তাকে অর্থের জন্য চাপ দিচ্ছিল, অথচ তিনি সেখানে আতঙ্কের মধ্যে ছিলেন। আমি লিবিয়াতে যখন আমি কিছু টাকা আমার কাছে ছিল, যেহেতু আমি দেশে আমার টাকাটা মূলত ব্যাংক থেকেই আমি নিয়েছি, আমার ফ্যামিলি থেকে অনেকটা চাপ আসছিল টাকার জন্য, কিন্তু আমি যেহেতু টাকা দিতে পারি না, আমি টাকা এখান থেকে লিবিয়া থেকে দেশে টাকা চেঞ্জ করতে পারি না। ওই দালালটা মূলত বাংলাদেশি দালাল ছিল, কিন্তু বাংলাদেশি এবং লিবিয়ান দুজনের সমন্বয়ে দালাল ছিল। দুজনে আমাকে ওই এই রাস্তা আসার জন্য হেল্প করেছে। দালালেরা তাকে জানিয়েছিলেন যে সমুদ্রে কোনো সমস্যা হবে না, বরং গন্তব্যে স্বাগত জানানো হবে। এদের প্ল্যানটা ছিল এরকম, আপনাকে প্রথম ওরা বলে যে আমরা সুন্দরভাবে পাঠায় দেবো, বড় শিপ দিয়ে পাঠাবো, এগুলি বইলে তাদের মানে কবজায় নিয়ে এসে তারপরে দেখা গেল অনেকের কাছ থেকে মারধর করে এই টাকা হবে না, আরো টাকা লাগবে। দালাল প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাকে আমি সুন্দর করে বড় বোট করে তোমাকে আমি ইটালি পাঠাবো, কোনো সমস্যা হবে না, তুমি যখন যাবে তখন দেখবা তোমাকে বড় বোটে করে ইটালির নৌবাহিনী, সেনাবাহিনী তারা এসে তোমাকে নিয়ে যাবে। এভাবে আমার প্রতিশ্রুতি দিছে। এই বিধায় আমি লোভে পড়ে তারপর আমি আসছি ইটালিতে। বাস্তবে সেটা হয়েছে বলে তা না, কিন্তু আমার কথার সাথে কোনো কাজে কোনো মিল ছিল না। আমাদেরকে মূলত মাছ ধরার যে ট্রলার, ওই ট্রলারে করে আমাদেরকে পাঠাইছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন অনেকে এসব ঝুঁকি জেনেই যাত্রা করেন, কারণ তাদের অন্য কিছু করার থাকে না। দেখেন, একদম যে জানতে পারতো না তা না, তারা জানতো। কারণ অনেক সময় তারা তারা একটা শব্দ ব্যবহার করে গেম, মানে এক রুট থেকে এক দেশ থেকে আরেক দেশে আসার যেই রাস্তার যে প্রক্রিয়াটা, এটা তাদের কাছে একটা গেম। তো
তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের প্রথম গেমটাই যে সাকসেস হয় তা না। বেনগাজির গুদাম থেকে সিসিলির উপকূলে পৌঁছানোর পরও তাদের প্রকৃত যাত্রা শেষ হয় না। নৌকাগুলো মূলত পশ্চিম লিবিয়া থেকে ছাড়ে, প্রায় রাতের বেলা। কোনোটি কাঠের মাছ ধরার ট্রলার, কোনোটি রাবারের ডিঙ্গি, মানে ভাসমান যে কোনো কিছু। সেগুলোতে ইটালি পৌঁছাতে অন্তত 24 ঘন্টা লাগে। আলমেরিস একটা জায়গা ছিল লিবিয়ার বেনগাজি শহর থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা দূরে। ওখান থেকে আমি যখন রওনা দিয়েছি আমি গেম গড়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে, কিন্তু গেম গড়ে যাওয়ার পর অনেককেই দেখতে পাচ্ছি মার দূরের শিকার হয়েছে। আমি নিজেও একজনের কাছে একটা মানে কিল ঘুষি খেয়েছি। তখন আমাদেরকে এক প্রকার মারধর করে আমাদেরকে বোটে তোলা হয়েছে। নৌকায় 132 জনের মতো যাত্রী ছিলেন। সোহরাব জানান, নৌকা ছাড়তে 2 ঘন্টার মতো দেরি হয়েছিল। তখন তাদের দিকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছিল। নৌকায় কয়েকজন অসুস্থ যাত্রী ছিলেন। বোটে উদ্ধার করতে হয়েছিল। আমাদের বোট প্রায় 40 ঘন্টা চলার পরে আর বোট চলতে পারতো না, কারণ জ্বালানি যে তেল সরবরাহ শেষ হয়ে গেছিল। বোটও এক প্রকার ধরতে গেলে নষ্ট হয়ে গেছিল। তখন আমরা ইটালির কাছে সাহায্য চেয়েছিলাম যে আমাদেরকে উদ্ধার করার জন্য। তখন আমাদেরকে 40 ঘন্টা চলার পর বোট একদম বন্ধ হয়ে গেছে, আর চলে না। তখন প্রায় 2 ঘন্টা পানিতে আমরা ভাসছি। ভাসার পর 2 ঘন্টা পরে আমাদেরকে আইসা ওই শিপ আমাদেরকে তেলের একটা জাহাজ আইসা আমাদেরকে উদ্ধার করেছে। আমাদেরকে উদ্ধার করেছিল একটা শিপ। ওই শিপটা হয়েছিল ফিলিপাইনের। তারা উদ্ধার করার পরে আবার 24 ঘন্টা পরে আমি ইটালির সিসিলিয়াতে পৌঁছাতে পারছি। সেন্ট্রাল ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথ। IOM এর হিসাবে গত 10 বছরে এই পথে প্রাণ গেছে বা নিখোঁজ হয়েছেন 25,000-এর বেশি মানুষ। নৌকা ডুবে যায়, ইঞ্জিন বিকল হয়, দালালেরা খোলা সাগরে নৌকা ফেলে চলে যায়। সোহরাব বেঁচে গেছেন, তার ভাই নয়। তারা বেঁচে গেছে যাওয়ার পরে তাদের কাছ থেকে আমরা ঘটনাটা শুনেছি যে ওই আমার ছোট ভাই ওই বুটে ছিল এবং ওই ছোট ভাই মারা গেছে। গাজীর আত্মীয় এই পথে প্রাণ হারিয়েছেন, তবে গাজী প্রথমবারেই পার হয়েছিলেন। আমার একটা দূর সম্পর্কে খালাতো ভাই, ও গত 1 বছর আগে শুনছি যে একটা বোট দুর্ঘটনায় মারা গেছে। ভূমধ্যসাগর বাছ বিচার করে না, যে কারোরই এই মৃত্যুকূপে প্রাণ যেতে পারে। তবে যারা বেঁচে যান, ইটালিতে তাদের শুরু হয় নতুন লড়াই। সহজ নয় শুরুটা, এই জন্যই বলছি যে ভাষা। আমাদের প্রধান সমস্যা হচ্ছে ভাষা এবং সময়। যেটা আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় আসা। যদি আমরা বলি যে লিবিয়া হয়ে যারা আসছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 4-5 বছরও লেগে যেতে পারে। লিবিয়ায় 10 মাস থাকার পর ইটালি পৌঁছান সোহরাব। তারপর 3 বছর শরণার্থী শিবিরে ভাষা শিখে আর অপেক্ষায় কেটেছে তার। আমি ইটালিতে আসার পরে প্রথমত হচ্ছে আমাদের যে ভাষাগত যে সমস্যাটা, আমরা ভাষাটা ঠিক মতো আমি জানি না। আমরা স্কুলে যাই নাই। অনেক সময় দেখা গেলে আমরা বসে আসছিলাম, ঠিক আছে, কোনো কাজ কাম করতে পারতাম না, ভাষা পারতাম না, যার কারণে কোনো কাজ কামও করতে পারতাম না। তারপর আমার ফ্যামিলিগত বলছিল যে তুমি ঠিক আছে ডকুমেন্ট নিয়ে তারপরে বের হবা। কিন্তু আমি কোনো কাজ কাম কোনো কিছু করতে পারি না। 3 বছর আমি যে ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাইকা তারপর 3 বছর পর আমি বের হয়েছি ক্যাম্পে থেকে। এটা একটা বড় ধরনের সমস্যা ছিল। কোনো কাগজপত্রের জন্য আমি কোনো কাজ কামও করতে পারি না, কোনো ভাষাও পারতাম না। গাজী পৌঁছেছেন 2021 সালে। 1.5 মাস পর শিবির ছেড়ে দেন তিনি। তারও কোনো নথি ছিল না, ভাষাও জানতেন না, ছিল সীমাহীন অনিশ্চয়তা। মানে আমি যখন ক্যাম্পে থেকে বের হয়ে গেছিলাম তখনই আর কি আমি কোনো কাগজপাতি ছাড়া বের হয়ে গেছিলাম। কোনো ডকুমেন্ট ছিল না আমার কাছে। যার কারণে আমার অনেক দৌড়াদৌড়ি, অনেক করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে এর জন্য, কাগজের জন্য। প্রায় 2 বছরের মতো আমি কাগজ ছাড়াই ছিলাম। অনেকে রেস্তোরাঁয়, কারখানায়, নির্মাণ খাতে ন্যায্য মজুরির চেয়ে কম বেতন পান, তারপরও কাজ চালিয়ে যান। প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আর দ্বিতীয় কোনো কারণই নেই অর্থনৈতিক কারণ ছাড়া। লিবিয়া হয়ে যারা আসেন তারা প্রথমতই অর্থনৈতিক কারণে আসেন। শুধু লিবিয়া হয়ে না, সব মানে
অর্থনৈতিক কারণটাই হচ্ছে মূল কারণ যে টাকার জন্য বা পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের জন্য মানুষগুলো আসেন। সোহরাব ইটালীয় ভাষা রপ্ত করেছেন, একটি গাড়ি কারখানায় চাকুরি করেন, ইটালির মোডেনাতে স্ত্রী কন্যা সহ বৈধভাবে বসবাস করেন। আমি এখন ইটালিতে আলহামদুলিল্লাহ অনেক স্বাবলম্বী হয়েছি। আমি একটা মডার্নার একটা ফাব্রিকাতে কাজ করি। ওই ফাব্রিকা থেকে আমার মাসে ইনকাম হয় প্রায় 18 থেকে 19 ইউরো। তারপর আমার দেশে আমার ফ্যামিলিতে আমার মা আছে। আমার মাকে আমার প্রতি মাসে আমার 40,000 টাকা মতন পাঠাতে হয়। এবং ইটালিতে আমি আমার ফ্যামিলি সহকারে আমি আমার ওয়াইফ, আমার একটা মেয়ে আছে। গাজীও চাকরি পেয়েছেন, সুশি রেস্তোরাঁয় কাজ করে মা ও ভাইয়ের জন্য দেশে টাকা পাঠান তিনি। 4 জন এখনো আছে দূরবর্ষী। আমার ছোট 2 টা ভাই আছে, মা আছে। ছোট বোন ছিল, ছোট বোনের বিয়ে দিয়েছি গত 1 বছর আগে। লাখ লাখ লোক অনিয়মিত উপায়ে ইটালি পৌঁছাতে সাগর পথে যাত্রা করেন, অনেকে মারা যান। প্রশ্ন হচ্ছে, প্রাণ বাঁচাতে কি করা যেতে পারে? বাংলাদেশ সরকার এই যাত্রা বন্ধ করতে চায়, এজন্য IOM এর সহায়তায় প্রচার কার্যক্রম চালাচ্ছে তারা। পাশাপাশি ইউরোপে নিয়মিত অভিবাসনের সম্ভাবনা বাড়াতে চায় বাংলাদেশ। প্রথমত যারা ইতিমধ্যেই গিয়ে একটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে, সেটা তো তাদের একটা বাস্তব অভিজ্ঞতা, এবং এই ঘটনাগুলো জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হওয়ায় কিছুটা হলেও মানুষের মধ্যে আমরা ধারণা করি যে সচেতনতা বেড়েছে। এবং বিশেষ করে আপনার এই লিবিয়া বা ভূমধ্যসাগর হয়ে বিশেষ করে যারা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যে অঞ্চলগুলোর লোকদের বেশি একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তবে নিয়মিত পথে অভিবাসনের সুযোগ বেশ কম। ইটালি প্রতি বছর অল্প সংখ্যক কর্মী ভিসা ইস্যু করে, যদিও চাহিদা অনেক বেশি। It's this combination of a strong demand, strong aspiration to leave Bangladesh. বিষয়টা হচ্ছে বাংলাদেশ ছেড়ে বিদেশে চাকরি নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ও চাহিদার মিশ্রণ। একদিকে রয়েছে ইউরোপের বিভিন্ন গন্তব্যে অভিবাসী কর্মীদের চাহিদা, ইতিমধ্যে প্রতিষ্ঠিত প্রবাসীদের নেটওয়ার্ক, অন্যদিকে বৈধতার প্রক্রিয়ায় ঘাটতি। Don't properly accommodate don't really match অর্থাৎ চাহিদা এবং in দক্ষতার terms of বিবেচনায় সবাইকে volume, আইনি পথে আনার but also ব্যবস্থা the skills পর্যাপ্ত নয়। that are the skills levels of people that can move within the existing regular pathways. তিনি মনে করেন ছোট্ট এই সংখ্যাটিতে শোষণের সুযোগও রয়ে যাচ্ছে। It shouldn't be so difficult to channel. আমরা 14 বা 20 হাজার মানুষের কথা বলছি যারা অত্যন্ত বিপজ্জনক ও ব্যয়বহুল পথে যাত্রা করছেন। এই সংখ্যাটিকে নিয়মিত পথে প্রবেশের সুযোগ দেয়া কঠিন হওয়ার কথা নয়। Why not let them travel regularly? অভিবাসীদের উপর দেশে থাকা পরিবারের প্রত্যাশাও থাকে অনেক। পরিবারের একটা ছেলে যদি বিদেশে আসে, তাহলে দেখা যায় যে বাকি ভাই-বোনের দায়িত্ব তাকে নিতে হয়, বাবা-মায়ের দায়িত্ব তাকে নিতে হয়। অনেক ক্ষেত্রে আত্মীয়-স্বজন, পরিজন মনে করে যে আসলে বিদেশে টাকার গাছ আছে, ঝাঁকি দিলেই টাকার আইফোন পড়বে। এমন অভিযোগও অনেকে করেন। তো সেই মানুষগুলো সত্যিকার অর্থেই অনেক মানসিক চাপে থাকেন এবং তাদের জন্য অনেক, অনেক কঠিন হয়ে পড়ে। সোহরাব এই চাপ বুঝতে পারেন, তার কাছে এটি নিত্যদিনের ঘটনা। তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য টাকা পাঠান তিনি। ভাইয়ের অকাল মৃত্যু আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সিদ্ধান্তটা ঠিক নাই, কারণ আমার আপন ছোট ভাই এভাবে লিবিয়া থেকে আসতে যে আমার ছোট ভাই মারা গেছে গত 4 বছর আগে। আমি আমার ফ্যামিলি কাউরে আমি কখনো উৎসাহিত করি না। আমি উৎসাহ করব যাতে বৈধ পথে সবাই ইটালি আসে।